নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নামটুকুই যথেষ্ট। অসীম সাহসের প্রতীক তিনি। সবচেয়ে বড় কথা, কিভাবে নিজের জীবনকে দেশের জন্য সমর্পণ করতে হয় তারই এক জ্বলজ্বন্ত উদাহরণ নেতাজি। কিন্তু যে দেশের জন্য প্রাণ দিলেন, আজ সেই দেশের মানুষই তার মৃত্যুর কারণ জানে না। এমনকি মৃত্যু কবে হয়েছিল সেটাও পরিষ্কার নয়। ভারতের স্বাধীনতা সংগ্রাম যার হাত ধরে পেয়েছিল নতুন দিশা। জন্ম কটক হলেও এই মানুষটির বেড়ে ওঠা কলকাতায়। সত্যি তার কর্মক্ষেত্র সারা বিশ্ব। এই বিপ্লবীর জীবনের নানান গল্প বারবার উঠে এসেছে বড় পর্দায়, কিন্তু আজও পরিষ্কার হয়নি তার মৃত্যুর আসল কারণ। গুগলে তার নাম সার্চ করলেও সেই একটাই তারিখ ভেসে আসে, 1945 সালের 18ই অগস্ট। কিন্তু অনেকেই মানেননি এই কথা। আজও দেশবাসী মনে করে সেদিন মৃত্যু হয়নি নেতাজির। পরবর্তী সময়ে গুমনামি বাবা নেতাজি কিনা, শৈলমারির সাধু নেতাজি কিনা, এমন অনেক প্রশ্নই রয়েছে। তার অন্তর্ধান পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে। সাল 1897, কটকে জন্ম হয় সুভাষচন্দ্র বসুর। দেশের মানুষ তার ফিরে আসার অপেক্ষা করে গিয়েছেন, কিন্তু জনসাধারণের সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তার মৃত্যুকে নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। তার জীবনের আরও একটি রহস্য আপনাদের সামনে তুলে ধরব, যা সবার জানা প্রয়োজন। কমেন্টে একবার অবশ্যই জয় নেতাজি লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন নেতাজির মৃত্যু রহস্যের আরও একটি বড় দিক। ঐতিহাসিক লিওনার্ডে গার্ডেনের লিখিত তথ্যের উপর ভিত্তি করে এটা বলা যায়, তাইপেওর তাইহুকু বিমানবন্দরে দুপুর 2:30 নাগাদ একটি বিমান দুর্ঘটনায় শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল নেতাজির। 3rd ডিগ্রি বার্ন ইনজুরি নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, কিন্তু সেখানেই মৃত্যু হয়েছে তার। এমনকি শাহনওয়াজ কমিশন এবং খোসলা কমিশনের রিপোর্টকে মান্যতা দিয়েছে ভারত সরকার। জানা যায়, ওই বিমান দুর্ঘটনায় যিনি তার শেষ সঙ্গী ছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র মারা গিয়েছেন নাকি বেঁচে গিয়েছেন, অদ্ভুতভাবে তিনি কোনো উত্তরই দেননি। সারা জীবন নীরবে থেকে গিয়েছেন। অথচ এই মানুষটির ওপর বিশ্বাস করেই তিনি ডুবোজাহাজে করে জার্মানি থেকে জাপান উপকূলে এসেছিলেন। এক রহস্যজনক মৃত্যুর সঙ্গে নেতাজির যোগসূত্র পাওয়া যায়। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর 1966 সালে সোভিয়েত ইউনিয়নের তাশখণ্ডে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। সেদিন রাতেই হোটেলে নিজের কক্ষে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী সময়ে শাস্ত্রীজির স্ত্রী জানান, মৃত্যুর আগে তিনি বাড়িতে কল করেন এবং জানান যে তিনি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, যার জন্য গোটা ভারতবর্ষ অপেক্ষা করেছে। তিনি আরও বলেন, পরদিন দেশে ফিরে তিনি জাতিকে সেই চমকপ্রদ উপহার দেবেন। কিন্তু রাতেই মারা যান তিনি। 60-এর দশকে গোটা ভারতবর্ষ নেতাজি ছাড়া আর কারোর জন্য অপেক্ষায় ছিল, এমনটা ভাবার সুযোগ নেই। তবে কি লাল বাহাদুর শাস্ত্রী নেতাজির সঙ্গে 1966 সালে সাক্ষাৎ করেছিলেন? এ প্রশ্নের উত্তর আজও অমীমাংসিতই রয়ে গেছে। লাল বাহাদুর শাস্ত্রীর মরদেহ দেখে অনেকেরই ধারণা হয়েছিল তার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। অথচ কোনো এক অজ্ঞাত কারণে দেশের প্রধানমন্ত্রীর এরকম অস্বাভাবিক মৃত্যুর পরেও তার মরদেহের কোনো ময়নাতদন্ত না করে খুব দ্রুত সৎকার করে দেওয়া হয়। হোটেল রুম থেকে গায়েব হয়ে যায় শাস্ত্রীজির ডায়েরি। হারিয়ে যান সেই রাতে শাস্ত্রীজির সেবার দায়িত্বে থাকা খানসামা। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু তদন্তে গঠিত সংসদীয় কমিটির সাক্ষী তার ব্যক্তিগত চিকিৎসক এবং সচিব দুজনেই সড়ক দুর্ঘটনায় আকস্মিকভাবে মারা যান। এর ঠিক পরবর্তী সময়ে সন্ন্যাসীর বেশে সুভাষ বোসের ফিরে আসা নিয়ে 50-এর দশকে শৈলমারী আশ্রম থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানান দাবি ওঠে। মুখার্জি কমিশনের সামনে আরেকজন সাধু বাবার তথ্য উপস্থাপিত হয়। 1985 সালে সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের ফৈজাবাদে রামভবন নামে একটি বাড়িতে একজন সন্ন্যাসীর মৃত্যু হয়, যিনি মহাকাল, ভগবানজি সহ বিভিন্ন নামে তার অনুরাগীদের মধ্যে পরিচিত ছিলেন। তিনি সবসময় পর্দার আড়ালে থাকতেন এবং সাধারণত কারোর সঙ্গে দেখা করতেন না। নেতাজির ভাইজি ললিতা বসু 1986 সালের প্রথম দিকে ফৈজাবাদের রামভবনে যান। সেখানে গিয়ে ঘরের ভেতরে থাকা ভগবানজির ব্যবহৃত সামগ্রী এবং চিঠি, নথি ও অন্যান্য জিনিসগুলো দেখে নিশ্চিত হন সেগুলো তার কাকা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা অনুযায়ী রামভবনে থাকা ভগবানজির সব জিনিসপত্র ফৈজাবাদের ট্রেজারি বিভাগে সংরক্ষণ করা হয়। আসুন এই গুমনামি বাবা সম্পর্কে আরও বিস্তারে জেনে নেওয়া যাক।
নেতাজির মৃত্যু নিয়ে যেমন রহস্য রয়েছে, তেমনি গুমনামি বাবা কে ছিলেন তা নিয়েও রহস্য আরও বেড়ে চলেছে। 1945 সালে তাইওয়ান বিমান দুর্ঘটনায় তার মৃত্যু কি আদৌ হয়েছিল, নাকি তিনি পরে সন্ন্যাস নিয়ে উত্তরপ্রদেশের ফৈজাবাদের গুমনামি বাবা হয়ে গিয়েছিলেন? ইনি কি নেতাজি? বহুদিন ধরেই এই প্রশ্ন বাঙালি তথা ভারতীয়দের মনে ঘুরপাক খাচ্ছে। হাল ফিলে কিছু বছর আগে যে গুমনামি ছবিটি বেরিয়েছিল, সেটা আসার পর থেকে মানুষের কৌতূহল আরও বেড়েছে। সহায় কমিশন বলেছে যে ভগবানজি বা গুমনামি বাবা নেতাজির ভক্ত ছিলেন নাকি নেতাজি, তবে তার গলার স্বরের সঙ্গে মিল ছিল নেতাজির। এই কথা কি আদৌ সঠিক? গুমনামি বাবার মৃত্যুর পরে তার কয়েকটি দাঁত পাওয়া গিয়েছিল রামভবন থেকে। সেই দাঁতের ডিএনএ টেস্ট করা হয়েছিল। সেটা করা হয়েছিল কলকাতায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। 1985 সালে অযোধ্যার গুপ্তার ঘাটে দাহ করা হয় গুমনামি বাবাকে। একটি বিশেষ রিপোর্টে বলা হয়েছে যে ভগবানজির ঘর থেকে যেসব জিনিস উদ্ধার করা হয়েছিল তার থেকে এটা বলাই যায় যে গুমনামি বাবাই নেতাজি। তবে গুমনামি বাবা যে নেতাজির ভক্ত ছিলেন সেটা জানিয়েছে একটি কমিশন, কিন্তু মানুষ তাকে নেতাজি মনে করায় বারবার বাড়ি বদলাতে হয়েছিল গুমনামি বাবাকে। সেটা কমিশনের রিপোর্টে উঠে এসেছে। গুমনামি বাবা তার ভক্তদের সঙ্গে দেখা করতেন না, পর্দার আড়ালে থাকতেন। এটিকে অনবদ্য মনের শক্তির নিদর্শন বলে মনে করা হয়। শোনা যায় তার শেষকৃত্যের সময় উত্তরপ্রদেশের সরজ নদীর তীরে ছিলেন তার 13 জন শিষ্য। বহু রিপোর্ট বলছে উত্তরপ্রদেশের তাবড় মন্ত্রী থেকে শুরু করে দেশের নামি দামি ভিআইপিরা উত্তরপ্রদেশের এই ভগবানজি তথা গুমনামি বাবার আশ্রমে যেতেন। কেউ বলতেন তার সঙ্গে নেতাজির হুবহু মিল আছে, কারোর মতে তিনিই স্বয়ং সুভাষচন্দ্র বসু, আবার অনেকের মতে গুমনামি একজন বহুরূপী। কমিশনের রিপোর্ট বলছে গুমনামি বাবা বাঙালি ছিলেন। তিনি বাংলা ছাড়াও হিন্দি ও ইংরেজিতে দারুণ পারদর্শী ছিলেন। কমিশনের মনে হয়েছে নেতাজির মতো কথা বলার ধরন গুমনামি বাবার থাকলেও তিনি নেতাজি নন। তিনি ছিলেন এক জ্ঞানের ভাণ্ডার, যে কারণে অনেকেই বিশ্বাস করতে চাইছেন না যে তিনি নেতাজি নন। আবার অনেকের মতে গুমনামি বাবা যদি নেতাজি হতেন তাহলে তাকে এতদিন লোকচক্ষুর আড়ালে রাখা সম্ভবই হতো না, কারণ ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় বীর, যাকে ঘিরে মানুষের এত আবেগ, তিনি দেশে ফিরে আসবেন আর মানুষ সেটা জানতে পারবে না? এটা তো হয় না। তবে এমন কিছু জ্বলজ্বন্ত প্রমাণ তার ঘর থেকে পাওয়া গেছে যা দেখার পর আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। আমরা এমন কিছু তথ্য তুলে ধরব যা আপনারা ইন্টারনেটে পাবেন না। আপনারা চাইলেই আমরা পরবর্তী পার্টে গুমনামি বাবা সম্পর্কে আরও বিস্তারে আলোচনা করব। নেতাজির বৌদির একটি নিজ হাতে লেখা চিঠি পাওয়া গেছিল, যাতে লেখা ছিল পরম কল্যাণীয় দেবর চিরজীবেষু প্রাণাধিক স্নেহ আশীর্বাদ, যা থেকে সন্দেহের মেঘ আরও গাঢ় হয়ে যায়। মুখার্জি কমিশন এবং পরবর্তীকালে সাহাই কমিশন একথা স্বীকার করেছিল যে ভগবানজির গলার স্বরের সঙ্গে নেতাজির গলার স্বরের মিল ছিল এবং উভয়েই বাঙালি ছিলেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় লাল বাহাদুর শাস্ত্রীজির মৃত্যুর সঙ্গে নেতাজির অন্তর্ধান রহস্যের কোনো সম্পর্ক থাকতে পারে? আর তিনি ভারতবাসীকে কি জানাতে চেয়েছিলেন যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে প্রত্যেক মানুষ এই জরুরি তথ্যগুলি পেতে পারে। ইনকিলাব জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ। কমেন্টে অবশ্যই জয় নেতাজি, জয় হিন্দ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা কি নেতাজির আরও ভিডিও দেখতে ইচ্ছুক সেটাও কমেন্টে জানাতে পারেন, তাহলে আমরা এর উপর একটি বড় সিরিজ অবশ্যই বানাবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।